বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাসদুজ্জামান আর বাংলা এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা উপকৃত হচ্ছেন। আমি সমস্যার উপর ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি। আজকে তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5 নম্বর সমাসের পর্ব 5। আমরা কর্মধারী সমাস পড়াচ্ছিলাম। কর্মধারী সমাস কিভাবে গঠন হয় গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। আজকে কর্মধারী সমাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলুন কর্মধারী সমাসের আজকের বিষয় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি সমাসের শ্রেণীবিভাগে যাওয়ার আগে কয়েকটি উদাহরণ দিয়ে সমাসের শ্রেণীবিভাগে যাওয়ার চেষ্টা করব। আমি গত ক্লাসে কর্মধারী সমাস কিভাবে সাধিত হয়ে থাকে সেই নিয়মগুলো আমি দেখিয়েছি, যে কি থাকলে কি হবে, অর্থাৎ পরপদে পূর্বপদে বিভিন্ন অনুষঙ্গের ভিত্তিতে আমরা সমাস ব্যাসবাক্য করব, সেটা আমি দেখিয়েছি। আজকে শ্রেণীবিভাগ যাচ্ছি। প্রথমে দেখেন, আমরা কয়েকটি উদাহরণে যাচ্ছি, দেখা যাক। এই মনে করেন একটি সমাস, কর্মধারী সমাস। তারপরে দেখেন, এই দেখেন একটা, তারপরে দেখেন দেখেন আমি 5টি উদাহরণ লিখেছি, অর্থাৎ এগুলো আমি ভাঙার পরে বিচার করব যে কোনটি কোন নাম হবে, সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। শেষ পর্যন্ত ক্লাস দেখেন। আর সমাস নিয়ে যে ভীতি আপনাদের মধ্যে রয়েছে সেটা কোনো দরকার নেই। সমাস খুব ইজি একটা জিনিস। আপনারা নিয়মিত যদি স্টাডি করেন, নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কোনো বিষয়ই আসলে কঠিনের বিষয় না। সমাজ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। বিভিন্ন ক্লাসে এগুলো রয়েছে। চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, যে কোনো পরীক্ষা, বিশেষ করে বিসিএস পরীক্ষা, নিবন্ধন, প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, হ্যাঁ, সব পরীক্ষার জন্য এই সমাজটা অতীব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন এসেই থাকে। আর যারা এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস এবং এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, এই দুই ক্লাসেই দুই শ্রেণীতেই সমাস রয়েছে। তাহলে দেখেন, চন্দ্রমুখ, দেখেন চন্দ্র একটা নাম, মুখ একটা নাম। আবার এখানে দেখেন শশক, এটার পুরো নাম হচ্ছে শশক। শশক মানে খরগোশ। আর দেখেন খরগোশ কেমন, ব্যস্ত। তার মানে এটা বিশেষ্য পদ আর এটা বিশেষণ পদ। আর এখানে একটা বিশেষ্য, একটা বিশেষ্য, দুটো বিশেষ্য। তারপরে দেখেন বিষাদ সিন্ধু। বিষাদ মানে দুঃখ কষ্ট, সিন্ধু অর্থাৎ দুঃখ কষ্টটাকে সিন্ধুর সাথে, সমুদ্রের সাথে তুলনা। এখানে একটা জিনিস আছে, বিষাদ এটা বিশেষণ পদ আর সিন্ধু হচ্ছে বিশেষ্য পদ। তারপরে দেখেন সাহিত্য সভা, এখানেও দুইটা বিশেষ্য পদ রয়েছে। আবার দেখেন শান্ত শিষ্ট, শান্ত বিশেষণ পদ, এটাও বিশেষণ পদ। এখন আমি ভাঙতেছি কিভাবে, দেখেন চন্দ্রের মতো মুখ, শশকের ন্যায় ব্যস্ত, বিষাদ রূপ সিন্ধু, সাহিত্য বিষয়ক সভা, শান্ত অথচ শিষ্ট। দেখেন, এখন দেখেন চন্দ্রের মতো মুখ, চন্দ্রমুখ অর্থাৎ মুখটাকে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে, ঠিক আছে। আবার দেখেন শশ ব্যস্ত, ব্যস্তটাকে তুলনা করা হয়েছে শশকের সাথে। এখানে দুইটাই বিশেষ্য পদ ছিল। আর এখানে দেখেন এই শশকের গুণটা, ধর্মটা, সাধারণ বৈশিষ্ট্যকে এখানে সাথে উল্লেখ করা হয়েছে। আমি যদি বলি করিম ভালো, তাহলে ভালোটা হচ্ছে করিমের বিশেষ গুণ, অর্থাৎ ধর্মবাচক পদ, গুণবাচক পদ, অ্যাডজেক্টিভ, বিশেষণ। তাহলে এটাতে দেখেন বিশেষণ নেই, এটাতে বিশেষণ আছে। আবার দেখেন বিষাদকে তুলনা করা হচ্ছে সিন্ধুর সাথে, অর্থাৎ কল্পনায় মনে হচ্ছে দুইটা জিনিস এক, অর্থাৎ সিন্ধু মানে সমুদ্র, এখানে বিশালতা বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমার দুঃখ বা কষ্টটা এত বেশি সমুদ্রের মতো, অর্থাৎ কল্পনায় জিনিসটা হয়তো অভিন্ন বা ভিন্নতা নেই, কিন্তু বাস্তবে দেখেন সিন্ধু আর বিষাদ জিনিস এক নয়, ঠিক আছে, সেটা এক ধরনের। আবার দেখেন সাহিত্য সভা, সাহিত্য বিশেষ্য পদ, সভা বিশেষ্য পদ, সাহিত্য বিষয়ক সভা, ঠিক আছে। এখানে দেখেন এই বিষয়কটা কিন্তু একটা অব্যয় বা সংযোজক নয়, এখানে নতুন একটি পদ এসেছে, এই পদটা কিন্তু মাঝখান থেকে চলে গেছে। তাহলে এটা এক ধরনের সমাস হতে পারে, কর্মধারী সমাস। আরেকটা দেখেন শান্ত অথচ শিষ্ট, দুইটা বিশেষণ পদ মিলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং সেটা বিশেষ্য পদ হচ্ছে। শান্ত শিষ্ট একটি বিশেষ্য পদ, কিন্তু শান্ত আর শিষ্ট যদি আলাদা লিখি এটা বিশেষণ পদ। তাহলে
এবং মাঝখানে দেখেন একটা সংযোজক, এই সংযোজকটা আছে, অন্যগুলোতে সংযোজক এখানে ন্যায় আছে, এখানে মতো আছে। তাহলে এক একটার বৈশিষ্ট্য দেখেন এক এক রকম। এখানে একজনের সাথে একজনের তুলনা কিন্তু দোষ গুণ না। এখানে দেখেন ব্যস্তটা আছে, ব্যস্তটা আছে শশকের গুণ বা বৈশিষ্ট্য সেটা আছে। এখানে দেখেন দুইটা জিনিস অভিন্ন, কল্পনা বোঝাচ্ছে, কল্পনায় সত্যি জিনিসটা বাস্তবে সত্যি না, এরকম জিনিস বোঝাচ্ছে। এখানে দেখেন মাঝখান থেকে একটা পদ লোপ পাচ্ছে, আর এখানে দেখেন সংযোজক চলে যাচ্ছে এবং দুইটা বিশেষণ পদ দিয়ে একটা বিশেষ্য পদ বোঝাচ্ছে, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেরকম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা নবম দশম শ্রেণীতে পড়েন তাদের বইতে কিন্তু এই কর্মধারয় সমাস 4 প্রকার শ্রেণী বিভাগ দেওয়া আছে, ওখানে লেখা আছে কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ, কিন্তু 4 প্রকারের আলোচনা আছে। কলেজে আমরা দেখতে পাই যে 5 প্রকারের শ্রেণী বিভাগ আছে। আমরা সেই 5 প্রকার, এই 5টি উদাহরণ দিয়ে এখন লেখার চেষ্টা করব। তাহলে কর্মধারয় সমাসের 1 নম্বর শ্রেণী বিভাগে দেখেন মধ্য পদলোপী কর্মধারয়। দেখেন মধ্যপদ মানে ব্যাস বাক্যের মাঝখানে পদ লোপ পাবে। এখানে দেখেন কোন ব্যাস বাক্যের মাঝখানে পদ লোপ পাচ্ছে। এখানে আপনি বলতে পারেন মত লোপ পাচ্ছে, ন্যায় লোপ পাচ্ছে, রূপ লোপ পাচ্ছে, কিন্তু দেখেন এগুলো কিন্তু সংযোজক, এই সংযোজকটা অটোমেটিক লোপ পাবে, এটা কিন্তু লোপ না। লোপ হচ্ছে অতিরিক্ত নতুন একটা পদ আসবে, সেই পদটা লোপ পাবে। তাহলে এর মধ্যে আমরা এই 5টি সমাসের উদাহরণের মধ্যে একমাত্র দেখতেছি সাহিত্য বিষয়ক সভা, এই বিষয়কটা কিন্তু সংযোজক না, এটা অতিরিক্ত আসছে, এই পদটা মাঝখান থেকে লোপ পেয়েছে। তাহলে এইটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি সব উদাহরণগুলো মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা উদাহরণ পেয়েছি কি, সাহিত্য সভা। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী, আপনাদের কিন্তু এই প্রশ্নটা এসএসসি পরীক্ষার প্রশ্ন, পরীক্ষায় এসেছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটা, উত্তর ছিল সাহিত্য সভা। ঠিক আছে, তাহলে দেখেন এই যে বিষয়ক শব্দটা মাঝখান থেকে চলে যাচ্ছে, এটা মধ্যপদলোপী। এরকম আরো শব্দ আছে, পলান্ন, দেখেন পল মিশ্রিত অন্য, মাঝখান থেকে দেখেন এগুলো সংযোজক না, সংযোজক বাদে যে পদগুলো আসবে মাঝখানে ওইটা লোপ পেলে মধ্যপদ হবে, আর সংযোজক অটোমেটিক লোপ পাবে, সেটার জন্য মধ্যপদ হবে না। ঠিক আছে, তারপর দেখেন মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি। দেখেন এই সংগ্রহকারী শব্দটা মাঝখান থেকে লোপ পেয়েছে, তাহলে এটা মধ্যপদলোপী কর্মধারয় হবে। তারপর দেখেন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। হ্যাঁ, এই উদাহরণগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। ঠিক আছে, যে ঈগল পাখি, ঈগল নামের পাখি, তাহলে এরকম পদগুলো যদি মাঝখান থেকে নতুন পদ আসে এবং সেই পদটি লোপ পায় তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। তাহলে 1 নম্বর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, এটা আমরা পড়লাম। তারপরে দেখেন দুইটা বিশেষ্য পদ ছিল এবং একজনকে আরেকজনের সাথে তুলনা করা হচ্ছে এবং দুইটাই বিশেষ্য পদ ছিল, সেটার নাম আমরা দিতে পারি উপমিত কর্মধারয় সমাস। উপমিত নামটা মনে রাখতে হবে। এখানে দেখেন এই সমাসে কি হবে, দুইটাই বিশেষ্য পদ হবে, অর্থাৎ কোনো দোষ বা গুণের উল্লেখ থাকবে না, ধর্মবাচক পদ থাকবে না। না থেকে কি হবে, উপমেয় প্লাস উপমান, এই দুই পদের সমাস হবে। কি হবে, গুণ বা ধর্মবাচক পদের এখানে উল্লেখ থাকবে না, অর্থাৎ যার সম্পর্কে কথাটা বলা হবে তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো কোনো উল্লেখ থাকবে না, অর্থাৎ করিম ভালো, এই ভালো কথাটা উল্লেখ থাকবে না, অন্য কিছু থাকবে, আরেকটা বিশেষ্য পদ থাকবে। ঠিক আছে, এবং একজন একজনের সাথে একটা আরেকটার সাথে তুলনা করা বোঝাবে। এখানে হচ্ছে উপমেয় পদ, উপমান পদ, এই দুই পদের সমাস হবে কিন্তু গুণবাচক পদের উল্লেখ থাকবে না। এখন উপমেয় কি আর উপমান কি? উপমান হচ্ছে যার সাথে তুলনা, আর এটা হচ্ছে যাকে তুলনা, এটাও খেয়াল করতে হবে। যাকে তুলনা বোঝাবে কিন্তু কি থাকবে না, দোষ, গুণ বা গুণবাচক পদ বা ধর্মবাচক পদ এখানে উল্লেখ থাকবে না।
তাহলে দুটা বিশেষ্য পদের সমাস হবে, এই সমাসে ন্যায় শব্দটি মাঝে বসবে। উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হবে, দোষ বা গুণ পদের বা গুণবাচক পদের উল্লেখ থাকবে না। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ, গুণ বা ধর্মবাচক পদ উল্লেখ না থেকে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হবে। এটা হচ্ছে উপমিত কর্মধারায়। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম চন্দ্রমুখ। দেখেন এখানে কোনো গুণবাচক পদ বা ধর্মবাচক পদ উল্লেখ নেই। চন্দ্র একটা নাম, মুখ একটা নাম। আমরা বলছি দুইটাই বিশেষ্য পদ হবে এবং মুখকে দেখেন তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে, তাহলে যাকে তুলনা করা হয় এটা হচ্ছে উপমেয়, আর কার সাথে? মুখকে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে, এটা হচ্ছে উপমান। আর এখানে দোষ বা গুণের উল্লেখ নেই। আমরা বলছি ন্যায় শব্দটা বাইরে বসবে, মতো শব্দটা মাঝে বসবে। চন্দ্রের মতো মুখ। আর যদি আমি উল্টায় ভাঙি তাহলে এরকম হবে, মুখ চন্দ্রের ন্যায়। অর্থাৎ অর্থের সামঞ্জস্যতা বিধান করতে হবে। মুখটা চন্দ্রের মতো, মুখ চন্দ্রের মতো অথবা মুখ চন্দ্রের ন্যায়, আবার চন্দ্রের মতো মুখ এইভাবে লিখলেও বেশ বাক্য হবে। তারপরে দেখেন সিংহ পুরুষ, তাহলে সিংহের মতো পুরুষ অথবা পুরুষ সিংহের ন্যায়। ঠিক আছে, এইভাবে আমরা ভাঙতে পারবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আরো উদাহরণ আছে এরকম আপনারা দিতে পারেন। বজ্র কঠোর, বজ্রের মতো কঠোর। কটপল্লব, কটপল্লবের ন্যায়, এরকম হতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় বৈশিষ্ট্য হচ্ছে দোষ বা গুণ থাকবে না, উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হবে। উপমান কর্মধারয়, এই দুটা খুব ইম্পর্টেন্ট। অনেকের কাছে উপমান এবং উপমিত এই দুটা খুব কঠিন মনে হয়। আসলে কোনটা কি? উপমান অর্থাৎ দোষ গুণ থাকবে, ধর্মবাচক পদ থাকবে, গুণবাচক পদ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ সাধারণ গুণ বা ধর্মবাচক পদের উল্লেখ থাকবে। এবং এর সাথে উপমান পদের সমাস হবে। দেখেন, যে গুণবাচক পদটা উল্লেখ থাকবে তার সাথে উপমান পদের সমাস হবে। আমরা একটু আগে বললাম উপমান অর্থ যার সাথে তুলনা, তাহলে যার সাথে তুলনা ওই পদ এবং গুণবাচক পদ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ধর্মবাচক পদ এর সমাস হবে। তাহলে দেখি এখন কি হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দিছি, দেখেন শশ ব্যস্ত। শশ খরগোশ, এর গুণ কি, বৈশিষ্ট্য কি, ধর্ম কি? সে ব্যস্ত থাকে। তাহলে এই যে গুণবাচক পদ এটা কিন্তু উল্লেখ থাকবে। আর এটা হচ্ছে এই ব্যস্তটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? শশকের সাথে। তাহলে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান পদ, তাহলে এটা উপমান পদ। আর ব্যস্তটা হচ্ছে গুণবাচক পদ, এই দুই পদের সমাস হলে সেটা উপমান কর্মধারয় সমাস হয়। তাহলে এটা হচ্ছে উপমান। এখন ভাঙি, শশকের ন্যায় ব্যস্ত। দেখেন ব্যস্তটা কার মতো? শশকের মতো। অর্থাৎ শশক মানে খরগোশ, তার গুণ কি, ধর্ম কি, বৈশিষ্ট্য কি? সে ব্যস্ত থাকে। তাহলে এই গুণবাচক পদটা মূল শব্দের সাথে উল্লেখই থাকবে। তাহলে যে সমাসের গুণবাচক পদটা উল্লেখ থাকবে সেটা উপমান, আর উল্লেখ না থাকলে সেটা উপমিত। পরবর্তী উদাহরণ দেখেন তুষার শুভ্র। এই দেখেন তুষার মানে বরফ, এই বরফটা কেমন? শুভ্র, সাদা। তাহলে সাদাটাকে তুলনা করা হচ্ছে বরফের মতো, বরফের সাথে, ঠিক আছে, তুষারের সাথে। তাহলে এই শুভ্রটা দেখেন গুণবাচক পদ উল্লেখই থাকবে, দেখেই বুঝতে পারবেন গুণবাচক পদ উল্লেখ আছে, তার মানে সেটা গুণবাচক পদ পরে থাকবে। ঠিক আছে, পরে থাকলে সেটা মনে করবেন উপমান কর্মধারয়। তাহলে আমি ভেঙে দেবো তুষারের ন্যায় শব্দ। দেখেন অরুণ রাঙা, এই যে লাল, রাঙা মানে লাল, এই লালটা হচ্ছে গুণবাচক পদ। অরুণ মানে সূর্য, সূর্যের গুণ কি, বৈশিষ্ট্য কি, ধর্ম কি? সে লাল। তাহলে অরুণের ন্যায় রাঙা। ঠিক আছে, এইভাবে পদগুলো
পরীক্ষায় থাকবে। তারপরে ভ্রমর কৃষ্ণ কেশ, এটা থাকতে পারে মিশ কালো, এইগুলো হচ্ছে এই সমাসের উদাহরণ। মিশের ন্যায় কালো, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, শুধু ভ্রমর কেশ থাকতে পারে, ভ্রমরের ন্যায় কেশ এরকমও থাকতে পারে। তাহলে এইটা দেখেন। এরপরের নাম্বার রূপক কর্মধারায়। আমরা 5টা উদাহরণের মধ্যে একটি উদাহরণে দেখেছিলাম একজনের সাথে একজনের তুলনা হচ্ছে, কিন্তু অভিন্ন কল্পনার মাধ্যমে। কল্পনায় জিনিসটা সত্যি ছিল, বাস্তবে এটা সত্য নয়। ঠিক আছে, কল্পনায় জিনিসটা সত্য, বাস্তবে সত্য নয়। তাহলে উপমেয় এবং উপমান মধ্যে অভিন্ন কল্পনা বোঝাবে। উপমেয় প্লাস উপমান, এর মধ্যে এই দুইটা পদের মধ্যে অভিন্ন কল্পনা বোঝাবে। অভিন্ন কল্পনা মানে ভিন্নতা নেই, কল্পনায় ভিন্নতা নেই, বাস্তবে ভিন্নতা আছে। এবং এই সমাস নির্ণয় করার সময় মাঝখানে কি হবে, রূপ শব্দটা বসবে। রূপক মানেই রূপ শব্দটা বসবে। যেমন দেখে মন মাঝি, দেখেন ভাঙা সহজ, মন রূপ মাঝি। দেখেন মনকে মাঝির সাথে তুলনা করা হচ্ছে। মন দেহকে চালায়, মাঝি নৌকাকে চালায়, মাঝি তার বাহনকে চালায়। ঠিক আছে, দুজনের কাজ মনে হচ্ছে এক, চালানো। তাহলে দেখেন কল্পনাগতভাবে কল্পনা এটা অভিন্ন, দুইটা ভিন্নতা নেই, কিন্তু বাস্তবে মন আর মাঝি কিন্তু এক জিনিস নয়। তারপরে দেখেন জীবন তরী, তরী মানে নৌকা, নৌকাকে তুলনা করেছে জীবনের সাথে। জীবন বয়ে যাচ্ছে, নৌকাও বয়ে যাচ্ছে, দুজনের মনে হচ্ছে একই কাজ, কিন্তু জীবন আর নৌকা দুইটা এক জিনিস নয়। তাহলে ভাঙ্গ কিভাবে, জীবন রূপ তরী। আচ্ছা, আরো উদাহরণ দেখেন। ভব নদী, ভব মানে পৃথিবী, পৃথিবী বহমান, নদীও বহমান, দুজনের কাজ মনে হচ্ছে কিন্তু দুজন ভিন্ন জিনিস। ভবরূপ নদী। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ, কাল রূপ সাপ, কাল রূপ, জীবন রূপ সূর্য, যৌবন সূর্য বা জীবন সূর্য, এরকম প্রশ্নগুলো এখানে। অর্থাৎ কল্পনায় দুটা জিনিস মনে হবে এক, বাস্তবে দুটো জিনিস ভিন্ন। এই জন্যই বলছে অভিন্ন কল্পনা বোঝাবে। কল্পনায় অভিন্নতা থাকবে, ভিন্নতা থাকবে না, কিন্তু বাস্তবে এটা ভিন্নতা রয়েছে। এটা মাঝখানে রূপ শব্দটা দিয়ে ভাঙবো, তাহলে এটা হচ্ছে রূপক কর্মদ্বয়ের সমাস। এখন দেখেন এই 4 প্রকারের বাইরে যে উদাহরণগুলো আছে সেটাকে আমি নিচ্ছি সাধারণ কর্মদ্বয় সমাসের মধ্যে। হ্যাঁ, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু এই সাধারণ কর্মদ্বয়ের নাম দিয়ে সমাস নেই। কি রয়েছে, 4 প্রকার রয়েছে, অর্থাৎ এইটা বাদে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। ঠিক আছে, তাহলে এই সাধারণ কর্মদ্বয়টা ওই 4টার বাইরে যে উদাহরণগুলো আছে, আমি একটা উদাহরণ দিয়েছিলাম শান্ত অথচ সৃষ্ট, এইগুলো হচ্ছে সাধারণ কর্মদ্বয়ের মধ্যে আমি নেব। ঠিক আছে, যেমন দেখেন যিনি হেড তিনি পণ্ডিত, হেড পণ্ডিত। দেখেন এখানে এগুলো কিন্তু সাধারণ আমি নাম দিনে, অর্থাৎ আমরা যে বিভিন্ন প্রকারের সমাস সাধিত হয়ে থাকে গত টিউটোরিয়ালে যে দেখিয়েছি সেই উদাহরণগুলো আমরা সাধারণ কর্মধারের মধ্যে নেব। অর্থাৎ ওই 4 প্রকারের বাইরে যে সমাসগুলো রয়েছে সেটা সাধারণ কর্মধারয়। আরো দেখেন মহানবী, তাহলে মহান যে নবী। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। মহারাজ, মহান যে রাজা। আপনারা জানেন যে রাজ থাকলে রাজা হয়, আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি। তাহলে এই যে সমাসগুলো, এই যে কর্মদ্বয় সমাসগুলো আমি যে নির্ণয় করলাম, এগুলো হচ্ছে সাধারণ কর্মদ্বয় সমাসের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, মাঝখান থেকে অতিরিক্ত যে পদটা উঠে যাবে সেটা মধ্যপদলোপী, দোষগুণ উল্লেখ থাকলে উপমান, দোষগুণ না থাকলে উপমিত, আর যদি অভিন্ন কল্পনা বোঝায় সেটা রূপক। এই 4টার বাইরে যে উদাহরণগুলো সেটা হচ্ছে সাধারণ কর্মদ্বয় সমাস। তাহলে আশা করি ক্লাস থেকে উপকৃত হয়েছেন এবং শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।